নমস্কার, আমি মধু স্যার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা ইন্টারেস্টিং টপিক, অত্যন্ত শর্ট ভিডিওর মাধ্যমে মানে খুব সহজে মাধ্যমিকে পড়ে মানে পড়বে এরকম ২ নম্বরের কোশ্চেন পড়ে এখান থেকে। একবার যদি দেখো তাহলে কিন্তু তোমাদের পকেটে ২ নম্বর চলে আসবে। জাস্ট একবার দেখবে, এখান থেকে অনেক কিছু জানতে পারবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেক্ট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। তারপরে কি আছে, এইটা জানতে গেলে একটু জানতে হবে ধাতু সক্রিয়তার শ্রেণী। সক্রিয় ধাতু কাকে বলে, নিষ্ক্রিয়, অতি সক্রিয় ধাতুগুলো শ্রেণী বিভাগ যদি করা হয়, সক্রিয়তার শ্রেণী। সক্রিয় ধাতু কাদের বলে? অ্যাকচুয়ালি যে সমস্ত ধাতুগুলো খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য ছটফট করে, মানে খুব জলদি ইলেকট্রন ত্যাগ করে, মানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা যে সমস্ত ধাতুর অত্যন্ত বেশি, সেগুলো হচ্ছে সক্রিয় ধাতু। এই সক্রিয় ধাতুগুলো কি হয় না, সক্রিয় ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে ফেলে। আর অক্সিজেনের সঙ্গে যেহেতু বিক্রিয়া করে এরা খুব সহজে, তাহলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এদের অনেক বেশি, তাহলে অক্সিজেনের সঙ্গে সহজে বিক্রিয়া করে। এবং এদের অক্সাইডটা সবচেয়ে কি হয় না, অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ এরা সাধারণত কি হয় না, স্থির তড়িৎ আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা এরা আবদ্ধ থাকে, যার ফলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি, মানে এদের অক্সাইডগুলো অত্যন্ত স্থায়ী হয়। তাহলে প্রথম একটু জানো যে, পরে আমি আলোচনা করছি তড়িৎ লেপন কাকে বলে, গ্যালভানাইজেশন কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। তার আগে প্রথম জেনে নাও যে ধাতু সক্রিয়তা, এইখানটা জানলে তারপরে স্টেপগুলো এর উপর রিলেটেড আছে। প্রথম দেখো, আমি এখানে কতগুলো জিনিস লিখে রেখেছি। কি কি লিখে রেখেছি? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, দেখতে পাচ্ছ? পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, তারপরে কি আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, ফেরাম আছে, এসএন মানে টিন, পিবি মানে প্লাম্বাম, লেড বা সীসা, মিডিলে কি আছে, হাইড্রোজেন আছে, তারপরে কি আছে, কোপার আছে, এজি মানে হাইড্রার্জিনাম, মার্কারি বা পারদ, তারপরে এইচজি, এইচজি মানে কি, এইচজি হাইড্রার্জিনাম, মার্কারি বা পারদ, এজি মানে কি, সিলভার, আর্জেন্টিনাম, যেটাকে সিলভার বলা হয়, এই মানে কি, অ্যারাম, সোনা, পিটি হচ্ছে প্ল্যাটিনাম। তাহলে এই যে স্টেজগুলো আমি করে রেখেছি এখান থেকে, এখানে এগুলো সবগুলো ধাতু, কিন্তু সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। ধাতু কেন বলছি, কি করে চিনবো এক ডাকে যে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু? এক ডাকে চিনতে গেলে বলছে যাদের শেষকালে উচ্চারণটা আম হবে তারাই ধাতু, ব্যাস, আর জানা দরকার নাই। যাদের শেষকালের উচ্চারণ আম, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আছে, আম আছে না, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটবে। হাইড্রার্জিনাম, এইচজি মার্কারি বা পারদ, এজি আর্জেন্টিনাম, অ্যারাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আম এসছে দেখো লাস্টে। তাহলে যাদের উচ্চারণের শেষকালটা আম আছে তারা সবাই ধাতু, ঠিক আছে? এটা সিম্পল ভাবে বলছি আর কি, ধাতু জানার জন্য যে আমি চ্যাপ্টারটা শুরু করবো যখন, তখন তোমাদেরকে বলে দেবো যে অ্যাকচুয়ালি কি বলে। কিন্তু এমনি তাৎক্ষণিকভাবে বুঝতে গেলে যাদের শেষকালে উচ্চারণ আম হয় তারাই হচ্ছে ধাতু, ব্যাস। এবার দেখো প্রথমে কি আছে, যে পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে। এই যে ধাতুগুলো পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই তিনটে ধাতু দেখো, এই অনলি তিনটে, এই তিনটে ধাতু কি হয়, এদেরকে বলা হচ্ছে অতি সক্রিয় ধাতু। এদের কি বলা হচ্ছে, অতি সক্রিয় ধাতু। দেখো এদের বলা হচ্ছে অতি সক্রিয় ধাতু। অতি সক্রিয় ধাতু মানে কি বলছে, এরা ইলেকট্রন ত্যাগ করার জন্য ছটফট করে, মানে অত্যন্ত তীব্রভাবে ইলেকট্রন ত্যাগ করে। খুব এদের লাস্ট অরবিটাল থাকা কি হয়, হয় একটা ইলেকট্রন, না বেশিরভাগ ক্ষেত্রে একটাই থাকে, না এরকম থাকে আর কি, একটা দুটো তিনটে এর মধ্যেই থাকে। যাই হোক, তাহলে পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, ঠিক আছে? এই ধাতুগুলো হচ্ছে অতি সক্রিয় ধাতু, এরা তীব্রভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, মানে খুব সহজে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, এদের অক্সাইড গুলো অত্যন্ত স্থায়ী হয়, এক নম্বর। তারপরে কি আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর ফেরাম। দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর ফেরাম, এই যে শ্রেণীটা চারটে আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর ফেরাম। এগুলোকে বলা কি বলা হচ্ছে, এগুলোকে বলছে মধ্যম সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু। তাহলে মধ্যম সক্রিয় ধাতু কাদের বলে, যে কে কে আছে মধ্যম সক্রিয় ধাতুর মধ্যে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, ফেরাম আছে, এইগুলো হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। আর এগুলো হচ্ছে অতি সক্রিয় ধাতু। অতি সক্রিয় ধাতু এরা তীব্রভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। সবচেয়ে বড় কথা, যে ভাইটাল পয়েন্ট, যে এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে অক্সাইড গুলো উৎপন্ন করে, সেই অক্সাইড গুলো অত্যন্ত স্থায়ী, মানে টপ করে ভাঙা যায় না। এই টপ করে ভাঙা যায় না বলে অতি সক্রিয় ধাতু যেগুলো আছে তাদের ক্ষেত্রে কি করা হয় না, তাদের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা আমি আজকে আলোচনা করতে চলেছি। তাহলে এদের কেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়, বলছে এদেরকে নিষ্কাশন করার জন্য কি করা হয় না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে। কেন ব্যবহার করা হয়, বলছে এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তীব্রভাবে, এত তীব্র বিক্রিয়া করে এবং এত এদের অক্সাইড গুলো স্থায়ী হয়,
যে সহজে ভাঙা যায় না, বিচ্ছিন্ন করা যায় না, এই অর্থাৎ বিচ্ছিন্ন করে এদিকে পৃথক করা যায় না, অর্থাৎ ধাতব অক্সাইড থেকে ধাতুগুলোকে সহজে মুক্ত করা যায় না। এই জন্য এগুলো ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করব। তাহলে মধ্যম সক্রিয় ধাতু, এই চারটাকে বলা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর ফেরাম, এই চারটাকে বলা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। আর কি আছে না, এসএন আছে আর পিবি আছে। এসএনটা কি? স্টিন, স্ট্যানাম। তাহলে স্টিন আছে আর লেড আছে। পিবি মানে লেড, প্লাম বাম, ওখান থেকে আসছে পিবি। তাহলে লেড আর আমাদের টিনটা, সেটা হচ্ছে নিম্ন সক্রিয় ধাতু। তাহলে এই দুটোকে বলা হচ্ছে নিম্ন সক্রিয় ধাতু। এই দুটো কি? নিম্ন সক্রিয় ধাতু। তাহলে এই যে হাইড্রোজেনটা পড়ে রইলো, এই হাইড্রোজেনটা পড়ে রইলো, এই হাইড্রোজেনটা কি? এটাকে মিডল ম্যান হিসাবে ধরা হয়। তাহলে হাইড্রোজেনটাকে মিডল ম্যান হিসাবে ধরা হয়। এর নিচে যারা আছে, দেখো এর নিচে যারা আছে, এর নিচে কি আছে? কপার আছে। আর কি আছে? মার্কারি বা পারদ। আর কি আছে না, এজি, রূপা, এইউ, সোনা, পিটি, প্লাটিনাম। এই যে বাকি যে পাঁচটা আছে, এইগুলোকে একসঙ্গে কি বলা হয়? অতি নিম্ন সক্রিয় ধাতু। কি বলা হচ্ছে? অতি নিম্ন সক্রিয় ধাতু। তাহলে এই ধাতু এই যে শ্রেণীটা পাওয়া গেল, দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে বলতো? যে সক্রিয়তা বাড়ে, যত উপর দিকে উঠবো তত কি হচ্ছে? সক্রিয়তা বাড়ে। মানে কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে। ধাতু সক্রিয় মানে কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে উপরে যারা আছে তাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সবচেয়ে উপরে যারা আছে সবচেয়ে বেশি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। তারপরে মাঝে যারা আছে প্রবণতা একটু কম, এখানে যারা আছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অনেকটাই কম, নিচে যারা আছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা একেবারেই কম। অর্থাৎ যাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম, তারা কি হয় না, তারা বেশি কি হয় না, মেটালটা মানে পদার্থটা স্থায়ী হয়। এরা সহজে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে চায় না। এই জন্য সোনা টুকরোকে মাটির নিচে পুঁতে রাখলে দেখবে বহু বছর পর সোনাই থাকছে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া টপ করে করছে না। তাহলে এই সমস্ত বিষয়গুলো, তাহলে এদের মধ্যে কতগুলো ভাগ করা যায়? এই সিরিজটাকে বলেছে আমাদের ধাতু, আমাদের সক্রিয়তার সিরিজ। মানে সক্রিয়তা উপর থেকে কি হবে, নিচের দিকে যত নামবো তত সক্রিয়তা কমবে। হাইড্রোজেনটা তাহলে কি দেখাচ্ছে না, হাইড্রোজেন হচ্ছে কি না মিডিল, মানে হাইড্রোজেনের উপরে যারা আছে তারা অতি সক্রিয় ধাতু, মানে সক্রিয় ধাতু, তারা অ্যাকচুয়ালি সক্রিয় ধাতু। আর হাইড্রোজেনের যারা নিচে আছে তার অতি নিম্ন সক্রিয় ধাতু, মানে সক্রিয়তা অনেক কম, মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম, মানে অক্সাইড গুলো অত্যন্ত কম স্থায়ী, মানে এদের অক্সাইড গুলো বেশি স্থায়ী হতে পারে না, এদের অনেক কম স্থায়ী। তাহলে দেখো একটা জিনিস, যে এদের ক্ষেত্রে কি করা হয় এবার একটু দেখো, যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কাদের? প্রথম বিষয়গুলো আগে বুঝে নাও, যে এই যে অতি সক্রিয় ধাতু আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম, এগুলো কিন্তু মুক্ত অবস্থায় এদেরকে কি টপ করে পাওয়া যাবে না। এরা কি হয়, এরা অক্সিজেন জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই এরা বিক্রিয়া করবে, অথবা অক্সিজেনের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, এদের এই জন্য মুক্তভাবে পাওয়া যায় না। 2 নম্বর, পাওয়া যায় না, এদের অক্সাইড গুলো কি হয়? স্থায়ী হয়। দ্বিতীয় নম্বর কি আছে? মধ্যম সক্রিয় ধাতু। তার মধ্যে কি আছে? সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, ফেরাম আছে, এগুলো হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। ঠিক আছে, তাহলে এই মধ্যম সক্রিয় ধাতু এগুলো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর ফেরাম, এগুলো মধ্যম সক্রিয় ধাতু। এই মধ্যম সক্রিয় ধাতুগুলো কিন্তু মুক্ত অবস্থায় একবারেই পাওয়া যাবে না, এগুলো অক্সাইড হিসেবে পাওয়া যেতে পারে, মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কিন্তু এই যে অক্সাইড গুলো বিরাট যে স্থায়ী এরকম নয়, মানে খুব তীব্র বলে আকর্ষণ থাকে না। এই মধ্যম সক্রিয় ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয়? কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ধাতুগুলোকে। বুঝতে পারছো? মনে কর জিঙ্ককে আমি নিষ্কাশন করতে চাইছি, তাহলে এখানে কি আছে? মনে করো সিম্পল বলছি, যে এইটার কথা বলছি, যে এখানে কি আছে? একটা মধ্যম সক্রিয় ধাতু, মনে করো যে জিঙ্ক, এটার কথা বলছি। এই জিঙ্ক একটা মধ্যম সক্রিয় ধাতু, বুঝতেই পারছো? মধ্যম সক্রিয় ধাতুর অক্সাইড গুলো কি হয়? অনেকটা অস্থায়ী হয়, মানে স্থায়ী বেশি হয় না। স্থায়ী হয় এদের অক্সাইড, অতি সক্রিয় ধাতুর অক্সাইড গুলো অত্যন্ত স্থায়ী, সহজে পৃথক করা যাবে না। কিন্তু এই মনে করো যে মধ্যম সক্রিয় ধাতু কি হয়, এরা অক্সাইড হিসেবে পাওয়া যায়, মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, কিন্তু অক্সাইড হিসেবে পাওয়া যায়। এদের অক্সাইড গুলো কিন্তু তেমন কোনো স্থায়ী নয়। যেমন আমি একটা বলছি, জিঙ্কের একটা অক্সাইড যে রেনো, তাহলে জিঙ্কের অক্সাইড, এখান থেকে আমি জিঙ্ককে মুক্ত করব কি করে? অক্সাইড থেকে কি করে মুক্ত করবে জিঙ্ক? তাহলে জিঙ্কের অক্সাইড থেকে জিঙ্ককে মুক্ত করতে গেলে আমাকে কি করতে হবে? কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করতে হবে। কার্বন বিজারণ পদ্ধতি মানে কার্বনের সঙ্গে বিক্রিয়া করতে হবে। কত বিক্রিয়া বলছে? এই কার্বন বিজারণ পদ্ধতি একটা হাইলি টেম্পারেচার লাগে। এখানে কত লাগছে? 1400 ডিগ্রি সেলসিয়াস। কত? 1400 ডিগ্রি সেলসিয়াস। 1400 ডিগ্রি সেলসিয়াস, দেখছো? কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু উচ্চ তাপমাত্রার প্রয়োজন। এই 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি পাওয়া যাবে না, জেডেন, জিঙ্ক আলাদা করে দেবে, আর কার্বন মনোক্সাইড। ঠিক আছে, পাওয়া গেল। তাহলে কি পাওয়া যাচ্ছে? জিঙ্ক পাওয়া যাচ্ছে, কার্বন মনোক্সাইড পাওয়া যাচ্ছে। জিঙ্কটা কি বলছে? জিঙ্কটা হচ্ছে ধাতু। আমরা জানি যারা কঠিন পদার্থ তাদের দিকে অ্যারো চিহ্নটা কি হয়? নিচের দিকে একটা অ্যারো চিহ্ন দিতে হয়। আর যারা
অপেক্ষাকৃত হালকা গ্যাসীয়, সেগুলোকে আমরা কি দিই, উপর দিকে একটা অ্যারো চিহ্ন দিই। ওই জন্য কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেহেতু গ্যাসীয়, ওই জন্য উপর দিকে, জিঙ্ক যেহেতু এটা আছে। তাহলে মধ্যম সক্রিয় ধাতুগুলোকে কি করা হয় না, কার্বন বিজারণ পদ্ধতির দ্বারা পৃথক করে দেওয়া হয়। অর্থাৎ ধাতব অক্সাইড, ধাতু তো পাওয়া যায় না, মধ্যম সক্রিয় ধাতুগুলো ধাতব অক্সাইড হিসেবে পাওয়া যায়, কিন্তু এই ধাতব অক্সাইড থেকে আমি ধাতুকে নিষ্কাশন করবো কি করে, এই পদ্ধতিটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে মধ্যম সক্রিয় ধাতুগুলোকে মুক্ত করতে গেলে কি করতে হবে, কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার হলো। এরপর যেটা আছে সেটা হচ্ছে নিম্ন সক্রিয় ধাতু। নিম্ন সক্রিয় ধাতু মানে কি, এদের যে অক্সাইড গুলো, এই অক্সাইড গুলো নিম্ন সক্রিয় ধাতুর মধ্যে কি আছে না, এসএন আছে, পিবি আছে, বুঝতে পারছো, এসএন পিবি আছে নিম্ন সক্রিয় ধাতু। এই নিম্ন সক্রিয় ধাতুগুলোকে পৃথক করতে গেলে কি করতে হবে না, ওদের উপরে যারা আছে তাদের একটা লবণের সঙ্গে, মনে করো ওদের উপরে যে আছে প্রথম নিম্ন সক্রিয় ধাতু মানে কি বলছে, এই ধাতুগুলোকে সালফেট ক্লোরাইড এই হিসাবে বেশি পাওয়া যায়, সালফেট হিসাবে, ক্লোরাইড হিসাবে বেশি পাওয়া যায় নিম্ন সক্রিয় ধাতু। তাহলে এইটাকে পেতে গেলে আমার কি করতে হবে, প্রথম দেখো, যেমন কোপার সালফেট একটা বলছি, অতি নিম্ন সক্রিয় ধাতু একটা বলছি, কোপার, এই নিম্ন সক্রিয় ধাতু বা অতি নিম্ন সক্রিয় ধাতু, এদের মধ্যে বলছি। প্রথম দেখো যে কোপার সালফেট CuSO4, CuSO4 বলছে এখান থেকে তুমি কোপারটাকে মুক্ত করবে কি করে। তা কোপার সালফেট, কোপার তো আর ইয়ে হিসেবে পাওয়া যায় না, না কোপার বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, সালফারের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে কোপার সালফেট। তাহলে এই কোপার সালফেট হিসাবে কোপারকে পাওয়া যায়। তাহলে কোপার সালফেট থেকে কোপারকে কিভাবে পৃথক করব না, ওর সঙ্গে সবসময় কি করতে হবে না, ফেরা উপরে যে আছে, দেখো কোপার সালফেট, কোপারের উপরে কে আছে, দেখো কোপার কোথা আছে, কোপার আছে নিচে, এখানে আছে কোপার, কোপার কোথা আছে নিচে, এর ঠিক উপরে কে আছে না, এর উপরে আছে লোহা। তাহলে এর সঙ্গে কোপারের সঙ্গে এটা যখনই যোগ করে দেবো সঙ্গে সঙ্গে কি হবে, ফেরাস সালফেট FeSO4 প্লাস কোপার। বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ দেখো অতি নিম্ন সক্রিয় ধাতুগুলোকে পৃথক করার জন্য কি করতে হয় না, তার উচ্চ সক্রিয় ধাতুতে যারা আছে, অর্থাৎ সক্রিয়তা সিরিজের উপরে যারা আছে তাদের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হয়। যেমন নিম্ন সক্রিয় ধাতুর মধ্যে কে পড়ছে না, নিম্ন সক্রিয় ধাতুর মধ্যে পড়ছে এটা, সেটা হচ্ছে কোপার। তাহলে একটা কোপার তো আর কোপার হিসেবে পাওয়া যাবে না, কোপার সালফেট থেকে মনে করো আমি কোপার সালফেট একটা দ্রবণ আছে বা কঠিন কোপার সালফেট আমার তুতে, যার সংকেত হচ্ছে CuSO4 5S2, ঠিক আছে। এই কোপার সালফেট থেকে আমি কোপারকে পৃথক করতে চাইছি। তাহলে কোপার সালফেট থেকে কোপারকে পৃথক করতে গেলে কি করতে হবে না, এর উপরে যারা আছে, উপরের শ্রেণীতে যারা আছে, লোহার সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারি, জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করতে পারি, অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে পারি। তাহলে ও ঠিক উপরে যারা আছে তাদের কারোর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে উপরের যারা আছে তারা এর থেকে, এর লবণ থেকে কোপারকে মুক্ত করে দেবে। তাহলে এর উপরে যে আছে সেরকম একটা ধাতু নিচ্ছি আমি, যেমন লোহা দিলাম, লোহার সঙ্গে আমি বিক্রিয়া ঘটালাম কোপার সালফেটের সঙ্গে, তাহলে কি তৈরি হলো, ফেরাস সালফেট এবং কোপার, অর্থাৎ কোপারটাকে কিন্তু পৃথক করে দিল, দেখো। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা তাহলে আলটিমেট কি দাঁড়ালো যে দেখো, মুক্ত অবস্থায় পাওয়া যায় না মধ্যম সক্রিয় ধাতু। মধ্যম সক্রিয় ধাতুগুলো কি হয় না, অত্যন্ত দুর্বল, এরা সহজে এদিকে পৃথক করা যায়। তাহলে মধ্যম সক্রিয় ধাতুকে পৃথক করতে গেলে কি করতে হবে, কি পদ্ধতি ব্যবহার করা হয় মধ্যম সক্রিয় ধাতুকে পৃথক করতে গেলে, কার্বন বিজারণ পদ্ধতি। এই পদ্ধতি ইউজ করলে কি হয়, বেশি তাপমাত্রা দরকার। যেমন একটা এক্সাম্পল একটু আগে দিলাম, যে জিঙ্ক অক্সাইড, এখান থেকে আমি জিঙ্ককে পৃথক করতে চাইছি, তাহলে কি করবো, কার্বন বিজারণ পদ্ধতি মানে কি, কার্বন সঙ্গে বিক্রিয়া ঘটাবো। তাহলে জিঙ্ক অক্সাইডের সঙ্গে আমি কার্বনের বিক্রিয়া করতে, ZnO প্লাস C, 1400°C তাপমাত্রা দিতে হচ্ছে, তবে তৈরি হচ্ছে কি না, জিঙ্ক আলাদা হয়ে গেল এবং কার্বন মনোক্সাইড তৈরি করলো। এরপর নিম্ন সক্রিয় ধাতু যারা আছে তাদেরকে পৃথক করতে গেলে কি করব, বলছি নিচের যে আছে তার উপরেরটা দিয়ে বিক্রিয়া ঘটাও। তুমি কোনটা নিচ্ছ, এইটাকে পৃথক করতে চাইছো, কোপার সালফেট থেকে কোপারকে পৃথক করছো, তাহলে এর উপরে যারা আছে তাদের সঙ্গে বিক্রিয়া ঘটাও। তাহলে এর উপরে যে আছে, যেমন একটা লোহা নিয়েছি, যে কোপার সালফেট থেকে আমি কোপারকে পৃথক করছি, তাহলে কোপারের উপরে কে আছে না, ফেরাস আছে, এই যে কোপারের উপরে কে আছে, কোপারের উপরে লোহা আছে, তাহলে লোহার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে দিলাম। যদি বলতে যে লোহা লুবো না, জিঙ্ক নেবো, লাও জিঙ্ক সালফেট তৈরি করবে। দেখো কোপারের উপরে থাকতে হবে, এদের উপরে থাকতে হবে, নিচে থাকা চলবে না, উপরে থাকতে হবে, ব্যাস তাহলেই হবে। কিন্তু তাহলে এদের বিক্রিয়া ঘটালে কিন্তু আমি সেইখান থেকে কিন্তু পৃথক করে নিতে পারবো, ঠিক আছে। এইটা আর প্রথমে যারা আছে বলছে একে পৃথক করতে গেলে যেমন পারে 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 যে কোনো একটা দিয়ে দিলাম। আবার মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে যদি পৃথক করতে চাই, তাহলে যে কোনো একটা যোগ করবো উপরে যারা আছে তাদের। এখন পটাশিয়ামকে পৃথক করতে গেলে তার উপরে থেকেও নাই, তাহলে কোনো একটা অক্সাইড আছে যেখানে পটাশিয়াম আছে, পটাশিয়াম অক্সাইড, সেখান থেকে আমি পৃথক করতে চাইছি পটাশিয়ামকে, বা সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে আমি সোডিয়ামকে পৃথক করতে চাইছি। তাহলে এই পদ্ধতিগুলোর জন্য, এইগুলোকে পৃথক করার জন্য, কারণ এরা কি না অতি সক্রিয় ধাতু, এদেরকে সহজে পৃথক করা যাবে না। এরা কেমন, তীব্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল, যেটা বলছে আমাদের কুলম্বীয় আকর্ষণ বল,
স্থির তড়িৎ আকর্ষণ বল, এই আকর্ষণ বলে এরা আবদ্ধ থাকে, যার ফলে অ্যাট্রাক্টিভ ফোর্স অনেক বেশি। অক্সাইড গুলো অত্যন্ত কি হয়, দৃঢ়ভাবে থাকে, অত্যন্ত স্থায়ী হয়, এদেরকে সহজে পৃথক করা যায় না। তাই এই অতি সক্রিয় ধাতুগুলোকে পৃথক করতে গেলে আমাকে তখন কি ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা কি, সেইটা এবার দেখো যে আলটিমেট জিনিসটা কি। এবার আসা যাক ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। এর পদ্ধতিটার একটা অত্যন্ত শর্টকাট পদ্ধতি আমি শেখাতে চাইছি, যে পদ্ধতিটা জানলে কিন্তু তোমরা চোখে তাকাবে, সঙ্গে সঙ্গে বলে দিবে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, কি হিসাবে ব্যবহার করে, তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করে, এটা তোমরা নিজেরাই পারবে। শুধু পদ্ধতিটা একটু শিখো। তার আগে একটু জেনে রাখো যে এই যে তড়িৎ লেপন জিনিসটা কি আর গ্যালভানাইজেশন জিনিসটা কি। তাহলে অনেক সময় পড়ে যে গ্যালভানাইজ আয়রন, জিআই। এখনকার যে বাড়িগুলো, যে জানালা, যে গ্রিলগুলো করা হয় না, এই গ্রিলগুলো যে রডটা, সেই রডটা দেখবে আগে লোহার তৈরি হতো, এখন কেমন হচ্ছে সাদা রঙের। তাহলে সাদা রঙের লোহারই, কিন্তু এটা গ্যালভানাইজ আয়রন বলা হয়। তাহলে তোমরা দেখে থাকবে এই গ্রিলগুলো কিন্তু সাদা সাদা হয় এখন। এটা হচ্ছে গ্যালভানাইজ আয়রন, মানে গ্যালভানাইজেশন করা আছে। এই গ্যালভানাইজেশনটা অ্যাকচুয়ালি কি বলছে, কোনো ধাতুর উপর যদি জিঙ্কের একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা করেছে গ্যালভানাইজ। এই পদ্ধতিটা করেছে গ্যালভানাইজেশন, যে পদ্ধতিতে করা হয়। তাহলে গ্যালভানাইজেশনটা কি, যে অ্যাকচুয়ালি কেন করা হয়, প্রথম আগে কারণটা বোঝো। কারণটা হচ্ছে গ্যালভানাইজ হচ্ছে একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর আস্তরণ, এই হচ্ছে ব্যাপার। বলছে একটা ধাতু এইটা আছে, মনে করো এই একটা ধাতু আছে, এই একটা ধাতু আছে, এই ধাতুটা আছে, এর উপর একটা আস্তরণ দিয়ে দিলাম, এইটাকে বলছে গ্যালভানাইজেশন। ঠিক আছে, যে পদ্ধতিতে করা হয় সেটা বলছে গ্যালভানাইজেশন। আর যেটা তৈরি হলো ধাতব পদার্থটার উপর অন্য একটা ধাতুর যে প্রলেপ দেওয়া হলো, এটা হচ্ছে গ্যালভানাইজ। ঠিক আছে, যদি লোহার উপর দেওয়া হয় তাহলে গ্যালভানাইজ আয়রন, যেটা আমরা ব্যবহার করি গ্রিল তৈরিতে, বাড়িতে দরজা জানলা এই সমস্ত জিনিস। তাহলে গ্যালভানাইজেশন মানে কি, অ্যাকচুয়ালি যে কোনো একটা ধাতুর উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাকে বলেছে গ্যালভানাইজেশন। ঠিক আছে, এই জিঙ্কের প্রলেপ কার উপর দেওয়া হয়, কেন দেওয়া হয়? যেমন একটা লোহা, লোহাটা কি একটু আগে তোমাদেরকে দেখালাম, লোহাটা কোথায় আছে বলো তো? লোহাটা আছে মধ্যম সক্রিয় ধাতু, একটু আগে বলেছি মধ্যম সক্রিয় ধাতু। এর মধ্যে কে কে আছে? ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, আর লোহা আছে। এর হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। সক্রিয় ধাতু মানে কি, অত্যন্ত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, আর খুব সহজে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, এই যে ব্যাপার। তাহলে মধ্যম সক্রিয়গুলো, তাহলে মধ্যম সক্রিয়গুলো কি হয় না, সহজে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, অক্সাইড তৈরি করে, অথবা সালফেট লবণ তৈরি করে থাকে, অথবা ক্লোরাইড জাতীয় জিনিসের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে মধ্যম সক্রিয় ধাতুগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায়নি। এদিকে পৃথক করার জন্য কার্বন বিজারণ পদ্ধতি পৃথক করা হয়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। এখন আসতে চাইছি যে এই যে মধ্যম সক্রিয় ধাতু লোহা, তোমরা একটু আগে বুঝতেই পারলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার প্রবণতা অনেক বেশি। তাহলে লোহা যখন তৈরি করা হয়, আয়রন যখন তৈরি করা হয়, তখন কেমন দেখতে, সাদা চকচকে। এ উৎপন্ন হওয়ার সাথে সাথে কি করে, বাতাসে জলীয় বাষ্প আর অক্সিজেন এর সঙ্গে বিক্রিয়া করে, করে কি তৈরি করে, ফেরোসোফেরিক অক্সাইড, যার সংকেত হচ্ছে Fe2O3। ফেরোসোফেরিক অক্সাইড Fe2O3, 3 অণু জল, মানে 3H2O। এই Fe2O3 3H2O এটাকে বলা হচ্ছে মরিচা। তোমরা অনেক সময় পড়ে থাকবে যে মরিচার সংকেত লিখো, পরীক্ষা পড়ে। তাহলে মরিচা লালচে বাদামি রঙের একটা ভঙ্গুর পদার্থ, দিস ইজ মরিচা। তাহলে লালচে বাদামি রঙের একটা ভঙ্গুর পদার্থ, এটা হচ্ছে মরিচা। মরিচার সংকেত কি, Fe2O3 3H2O। অনেক জায়গায় কি থাকে, অনেক জায়গায় কি থাকে যে Fe2O3 2H2O। তাহলে 2H2O হতে পারে, আবার 3H2O হতে পারে। তাই বিজ্ঞানীগুলো বলছে এত সব জানার দরকার নেই বাবু, পরিষ্কার তুমি লিখো যে Fe2O3XH2O। এক্স এর মানটা কেউ 2 বুঝবে, কেউ 3 বুঝবে, হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে মরিচের অরিজিনাল সংকেত Fe2O3XH2O। এক্স কেন হলো বুঝতে পারলে? কখনো কখনো মরিচের সংকেতে, মরিচেতে যেটা থাকে মানে ফেরোসোফেরিক অক্সাইড, এটা বলছে ফেরোসোফেরিক অক্সাইড। ঠিক আছে, এই ফেরোসোফেরিক অক্সাইডের সঙ্গে 3টে জলের অণু থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 2টো জলের অণু থাকে। তাহলে 2টো জলের অণু হলে সেও মরছে, আবার 3টে জলের অণু হলে সেও মরছে। তাহলে মরছে সংকেতে কি লিখবে, জলের অণু কটা লিখবে? সেই জন্য বিজ্ঞানীগুলো বললো যে সব জানার দরকার নেই, Fe2O3XH2O লিখে দাও। এক্স মানে 3 হতে পারে, এক্স মানে 2 হতে পারে। বিষয়টা ক্লিয়ার হলো? এই হচ্ছে মরিচা। দেখো লোহার উপর, তাহলে লোহাকে যদি খোলা বাতাসে রাখা হয়, তাহলে লোহা কি করে, বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, করে এই মরিচা তৈরি করে। ঠিক আছে, তাহলে লোহার উপরে কি হয়, মরচে পড়ে যায়। এই মরচে কেমন না, অত্যন্ত ভঙ্গুর লালচে বাদামি রঙের পদার্থ। ঠিক আছে, তাহলে এইটা যদি লোহার উপর পড়ে যায়, এটা লোহার সঙ্গে বিক্রিয়া করেছে তো অক্সিজেন আর জল, তারপরে তো তৈরি হয়েছে, অর্থাৎ লোহাটা তো ক্ষয়ে গেল। যেহেতু মরচে ভঙ্গুর,
তাহলে কিছুদিন পর ভেঙে যাবে, পড়ে গেল। আবার যে লোহাটা বেরিয়ে এলো তার সঙ্গে আবার জলীয় বাষ্প অক্সিজেন বিক্রিয়া করবে, আবার মরচে পড়বে, আবার পড়ে যাবে, অর্থাৎ লোহাটা আস্তে আস্তে ক্ষয়তে থাকবে, ক্ষয় করে ভেঙে যাবে। তাহলে এই যে লোহার ক্ষয়, এইটাকে রোধ করার জন্য যদি লোহার উপর একটা আস্তরণ দিয়ে মুড়ে দেওয়া হয় তাহলে কি হবে? বলছে লোহা এমনভাবে মুড়তে হবে যাতে লোহা বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে না পারে। এই পদ্ধতিটাই হচ্ছে গ্যালভানাইজেশন। অর্থাৎ তাহলে কাকে দেওয়া হবে? বলছে কি দিয়ে মুড়লে হবে? বলছে লোহার ঠিক উপরে কে আছে দেখো তো। বলছে লোহার ঠিক উপরে আছে জিঙ্ক। তড়িৎ সক্রিয়তা শ্রেণীতে মনে পড়ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপরেই লোহা। অর্থাৎ লোহার উপরে কে আছে না জিঙ্ক আছে। তাহলে উপরে যে লোহার থেকে যে উপর সক্রিয়তা সিরিজ, এই সিরিজের উপরে যে আছে লোহার থেকে ঠিক উপরে, তাহলে জিঙ্ক আছে। তাহলে জিঙ্কের যদি একটা পলেট দিয়ে দেওয়া হয় তাহলে লোহার যে উপরে আছে জিঙ্ক আছে, এই জিঙ্ক কিন্তু লোহার সঙ্গে বিক্রিয়া করবে না, মনে থাকবে। তাহলে লোহার সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করছে না, তাহলে জিঙ্কের যদি একটা পলেট দিয়ে দেওয়া হয়, আবার জিঙ্ক অক্সিজেনের সঙ্গে টপ করে বিক্রিয়া করতে চায় না, আর জলীয় বাষ্পের সঙ্গে টপ করে বিক্রিয়া করতে চায়। তাহলে জলীয় বাষ্প অক্সিজেনের সঙ্গে জিঙ্ক খুব একটা তাড়াতাড়ি বিক্রিয়া করতে চায় না। এই জিঙ্কের একটা পলেট দেওয়া আছে লোহার উপর। তাহলে কিভাবে তৈরি করা হয়? বলছে লোহার রড যখন তৈরি করা হয় তখন একটা জিঙ্কের গলিত জিঙ্ক, মানে একটা বড় চৌবাচ্চা করা হয়, বড় চৌবাচ্চা। সেই বড় চৌবাচ্চায় কি হয় না গলিত জিঙ্ক থাকে। লোহার রড তৈরি হলো, এই জিঙ্কের দবনের ভিতর দিয়ে ঢুকে গেল, ঢুকে যে তাহলে জিঙ্কের দবনের ভিতর দিয়ে যখন ঢুকছে তখন কি হচ্ছে? জিঙ্কের পলে পড়ে গেল লোহার টুকরোর উপর, লোহার রডের উপর। ওই দিকে যখন বেরোচ্ছে তখন কি হচ্ছে? লোহার যে রডটা সেটা জিঙ্কের যে গলীয় দবন, এই দবনটা কি করছে না লোহার যে হিটিং তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে লোহাটা ঠান্ডাও হয়ে যাচ্ছে অনেকটা। আরেকটা কি হচ্ছে? লোহার উপর জিঙ্কের একটা আস্তরণ পড়ে যাচ্ছে। তাহলে যখন ওইখান থেকে টেনে বার করছি তখন বেশ জিঙ্কের একটা আস্তরণ পড়ে গেছে। এইটা হচ্ছে গ্যালভানাইজেশন। তাহলে এই পদ্ধতিতে করা হয় গ্যালভানাইজেশন। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে গ্যালভানাইজেশন জিনিসটা কি না মরিচা প্রতিরোধের জন্য, মরিচা প্রতিরোধের জন্য লোহা বা ইস্পাতের উপর জিঙ্কের একটা প্রলেপ দেওয়াটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে তড়িৎ লেপন জিনিসটা কি? তাহলে গ্যালভানাইজেশন জিনিসটা কি? যে মরিচা প্রতিরোধের জন্য লোহা বা ইস্পাতের উপর জিঙ্কের যে একটা প্রলেপ দেওয়া হয় তাকে বলা হচ্ছে আমাদের গ্যালভানাইজেশন। বিষয়টা ক্লিয়ার? এবার আসছি আমি মেন জায়গায়, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। এবার আসা যাক যে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। এই তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি না তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, ভালো করে বোঝো, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লোহা, কোপার, পিতল, লোহা, কোপার, পিতল। পিতল কি দিয়ে তৈরি মনে আছে? 2% লেড থাকে পিতলে, সিলিকন থাকে, ম্যাঙ্গানিজ থাকে, আর্সেনিক থাকে, ফসফরাস থাকে। তাহলে 2% লেড, সিলিকন, ম্যাঙ্গানিজ, আর্সেনিক, ফসফরাস, এইগুলোর একটা মিশ্রণ হচ্ছে পিতল। আচ্ছা, তা লোহা, কোপার, পিতল প্রভৃতি কতগুলো ধাতু বা ধাতু সংকরের উপর যদি সোনা, রূপো, জিঙ্ক, নিকেল, ঠিক আছে, ক্রোমিয়াম, এসেন বা টিন, এদের একটা এই কম সক্রিয় ধাতু যেগুলো আছে, এই কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়াকে বলা আছে ইলেকট্রোপ্লেটিং। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে সোনা, কোপার, পিতল প্রভৃতি কতগুলো ধাতু বা ধাতু সংকরের উপর যদি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সিলভার, যেটাকে রূপা বলা হচ্ছে, সোনা, জিঙ্ক, নিকেল, ক্রোমিয়াম, টিন, এদের একটা প্রলেপ দেওয়া হয় তাহলে তাকে বলছি আমরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই তড়িৎ লেপন জিনিসটা হচ্ছে বেশি মানে কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিয়ে দেওয়া, আর কিছু নয়। তাই লোহার উপর জিঙ্কের একটা প্রলেপ দেওয়া, ঠিক আছে, এটাকে তড়িৎ লেপন। যে যন্ত্রটা যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আর যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে হচ্ছে ভোল্টামিটার। আমি এখানে অবশ্য ছবি দিয়ে রেখেছি, অলরেডি করে রেখেছি। এইখান থেকে তোমাদের যেটা পড়ে মাধ্যমিকে 2 নম্বর পড়বে ইয়ে করে। এখান থেকে যে বিষয়গুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কোশ্চেনটা পড়বে কি, মনে করো লোহার উপর জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হবে। লোহার মরচের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি করি? লোহার উপর জিঙ্কের একটা প্রলেপ দিই। তাহলে লোহার উপর যে জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে লোহাতে আর মরচে পড়বে না, একটা আস্তরণ পড়ে গেল। তাহলে এই যে পদ্ধতিটি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের একটা প্রলেপ যদি দেওয়া হয়, তাহলে লোহাকে কি হিসেবে ব্যবহার করবে? ক্যাথোড না অ্যানোড? কোনটা ক্যাথোড হিসেবে ব্যবহার করবে, কোনটা অ্যানোড হিসেবে ব্যবহার করবে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে, এই বিষয়গুলোই তোমাদের পড়ে। মনে করো যে তামার উপর রূপোর একটা প্রলেপ দেওয়া হলো,
কোনটা ক্যাথোড হিসাবে ব্যবহার করা যায়, কোনটা অ্যানোড হিসাবে ব্যবহার করা যায়, কোনটা তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করে, তার একটা শর্টকাট টিপস, শুধু একবার তাকাবে হয়ে যাবে। দেখো পদ্ধতিটা একবার দেখে নাও। প্রথম ফার্স্ট আমি 3টে জিনিস লিখে রেখেছি, 3টে স্টার চিহ্ন দিয়ে রেখেছি। ফার্স্ট কি, আচ্ছা প্রথমে জানো ক্যাথোড আর অ্যানোড জিনিসটা কি, কোথায় থাকে? ক্যাথোড অ্যানোড বলে কোনো প্লেট হয়নি, এরকম কোনো প্লেট হয়নি ক্যাথোড অ্যানোড বলে। ক্যাথোড অ্যানোড কোথায় থাকে? বলছি ক্যাথোড আর অ্যানোড এটা থাকে ব্যাটারিতে। ব্যাটারির যেটা পজিটিভ সেটা বলছে অ্যানোড, ব্যাটারির যেটা নেগেটিভ সেটা বলছে ক্যাথোড। বিষয়টা ক্লিয়ার? তাহলে ক্যাথোড অ্যানোড বলে কোনো পাথ হবে না, ব্যাটারিতে থাকে। ব্যাটারির যেটা পজিটিভ সেটা বলছে অ্যানোড, ব্যাটারির যেটা নেগেটিভ সেটা বলছে ক্যাথোড। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এবার আসো, তাহলে এই যে ব্যাটারির পজিটিভের সঙ্গে কোনটা যোগ করব? যে ধাতু যোগ করব, মনে করো ব্যাটারির পজিটিভের সঙ্গে আমি যোগ করছি কাকে? লোহাকে, তাহলে লোহা হয়ে গেল ক্যাথোড তড়িৎ দ্বার, লোহাটা হয়ে গেল ক্যাথোড। আর এখানে কি যোগ করেছি? ব্যাটারির নেগেটিভের সঙ্গে কাকে যোগ করেছি? জিঙ্কে, তাহলে জিঙ্ক হয়ে গেল অ্যানোড। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কোথায় থাকে না ব্যাটারির মধ্যে আছে। ওটা কার সঙ্গে যোগ করব? ব্যাটারির এই যে পজিটিভ, ব্যাটারির যেটা পজিটিভ সেটা বলেছি অ্যানোড, এইটি যার সঙ্গে যোগ করবো এইটা হচ্ছে অ্যানোড তড়িৎ দ্বার। তাহলে কার সঙ্গে যোগ করেছি? লোহার সঙ্গে, লোহা হয়ে গেল অ্যানোড তড়িৎ দ্বার। কার সঙ্গে ব্যাটারি পজিটিভ যোগ করবো, কার সঙ্গে ব্যাটারি নেগেটিভ যোগ করবো, এইটা হচ্ছে বিষয়। 3টে টিপস ছোট, একটু বুঝে নাও তাহলে হয়ে যাবে। ফার্স্টে কি বলা আছে? বলছে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে, দেখো ভালো করে কি বলছে। ফার্স্ট টিপ, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কি বলছে? যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবে। মনে করো এটা লোহা, এটা মনে করো, তাহলে এটা মনে করো লোহা, এটা লোহা, এটা মনে করো জিঙ্ক, এখানে কি দেওয়া আছে? জিঙ্ক। তাহলে লোহার উপর আমি জিঙ্কের প্রলেপ দেবো, মানে এটা জিঙ্ক এটা লোহা, তাহলে লোহার উপর আমি জিঙ্কের প্রলেপ দেবো। তাহলে যার উপরে দেবো মানে লোহার উপরে দেবো তাকে তুমি কি হিসাবে ব্যবহার করবে? ক্যাথোড। তাহলে যার উপরে প্রলেপটা দেওয়া হবে তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করবে। যার প্রলেপ দিবে, কার প্রলেপ দিবে? জিঙ্কে, তাহলে যার প্রলেপ দিবে তাকে অ্যানোড। তাহলে বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ যার উপরে প্রলেপ দেবো তাকে ক্যাথোড, তার মানে কি? তাকে ব্যাটারি নেগেটিভের সঙ্গে যোগ করবো, যার উপর দেবো। ঠিক আছে, তাহলে তাকে কি হিসেবে ব্যবহার করবো? ক্যাথোড হিসাবে। বিষয়টা ক্লিয়ার? দেখো এরপর প্রথমে দেখো কতগুলো জিনিস। তাহলে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড। ঠিক আছে, তাহলে যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে তাকে হচ্ছে ক্যাথোড। মানে এটা একটু চেঞ্জ হবে, এই পিকচারটা আমার একটু ইয়ে আছে, এটা একটু বাড়ি, এটা একটু বাড়বে, এটা নেগেটিভ, দেখো এটা পজিটিভ নেগেটিভ। তাহলে ফার্স্ট কি বলছে? যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড। তাহলে যে ধাতুর উপর, এখানে কার উপর দিচ্ছি? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেবো। যে ধাতুর উপর দেবো, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড, তাই রেখে ক্যাথোড হিসেবে ব্যবহার করবে। ওই জন্য ক্যাথোড মানে কি? ব্যাটারি নেগেটিভ তৈরিটা, সেটা হচ্ছে ক্যাথোড। 2 নম্বর কি বলছে? যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড। যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, কার প্রলেপ দেবো? জিঙ্কের প্রলেপ দেবো, কার উপর? লোহার উপর। তাহলে যার যে ধাতুর প্রলেপ দেবো সেটাকে অ্যানোড। অ্যানোড মানে কি? ব্যাটারি নেগেটিভ। তাহলে ব্যাটারি যেটা নেগেটিভ এটাকে কি বলা হয়? অ্যানোড। ব্যাটারি পজিটিভ এটাকে কি বলা হয়? ক্যাথোড। মনে পড়ছে? আর তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করবে? বলছে অ্যানোডে যে থাকবে, তাহলে অ্যানোডে কে আছে? এখানে জিঙ্ক আছে, দেখো অ্যানোডে কে আছে? জিঙ্ক আছে। তাহলে অ্যানোডে যে থাকবে তার সালফেট অথবা ক্লোরাইড লবণ, এই 3টে টিপস একটু ভালো করে দেখে নাও। তাহলে ফার্স্টে কি বলা আছে? যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবে। ক্যাথোড হিসেবে ব্যবহার করবে মানে কি? বলছে তাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে যোগ করে দাও। ব্যাটারির নেগেটিভটাকে বলেছি ক্যাথোড। তাহলে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ব্যাটারি নেগেটিভের সঙ্গে যোগ করো, তার মানে কি? তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, যে ধাতুর প্রলেপ দেবো, কার প্রলেপ দিচ্ছ? যার প্রলেপ দিয়ে তাকে অ্যানোড। ঠিক আছে, তাহলে মনে করো এটা লোহা, একটু আগে বলছিলাম, এবার বুঝে নাও এটা লোহা, এটা ক্রোমিয়াম, এটা জিঙ্ক। তাহলে লোহার উপর আমি প্রলেপ দিতে চাইছি, কার? জিঙ্কের। তাহলে যার উপর দেবো, কার উপর দেবো? লোহার উপর দেবো। তাহলে যার উপর দেবো তাকে কি হিসেবে ব্যবহার করবো? একে ক্যাথোড হিসেবে ব্যবহার করবো। ক্যাথোড মানে কি? ব্যাটারির নেগেটিভের সঙ্গে লোহাটাকে যোগ করে দেবো। যার প্রলেপ দেবো, কার প্রলেপ দিচ্ছি? জিঙ্কের প্রলেপ দিচ্ছি, তাকে কি হিসেবে যোগ করবো? ব্যাটারির অ্যানোড। অ্যানোড মানে কি? ব্যাটারির পজিটিভের সঙ্গে যোগ করবো। তাহলে এটা লোহা, এটা ক্রোমিয়াম বা জিঙ্ক হতে পারে, যাই হোক। আর যেটা অ্যানোড হিসাবে তুমি ব্যবহার করবে মানে ব্যাটারির পজিটিভের সঙ্গে যার সঙ্গে যোগ করবে, এটা পজিটিভ যোগ করবো, কারণ যা এর উপর এর দেবো, তাহলে লোহার উপর দেবো ক্রোমিয়ামের, তাহলে লোহাটাকে কি হিসেবে ব্যবহার করবো? না লোহাটাকে ক্যাথোড। ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে ব্যাটারি নেগেটিভ, ব্যাস হয়ে গেল।
আচ্ছা, কার প্রলেপ দিতে চাইছো? জিঙ্কের। এটা মনে করো জিঙ্ক। তাহলে জিঙ্কটাকে ব্যাটারি কার সঙ্গে যোগ করবো? পজিটিভের সঙ্গে। পজিটিভ কার মানে কি? অ্যানোড। তাহলে এটাকে অ্যানোড, এটাকে ক্যাথোড। ব্যাস হয়ে গেল। এবার অ্যানোডকে না যার প্রলেপ দিতে চাইছো সে অ্যানোড, যার প্রলেপ দিচ্ছ সে হচ্ছে অ্যানোড। কার প্রলেপ দিচ্ছ? জিঙ্কের। তাহলে জিঙ্কের প্রলেপ দিচ্ছ, তাহলে জিঙ্ক অ্যানোড। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করবে? বলছে অ্যানোডে যে থাকবে তার সালফেট অথবা ক্লোরাইড লবণ। তাহলে অ্যানোডে কি আছে? এখানে এখানে কি আছে? অ্যানোডে জিঙ্ক আছে। তাহলে এর সালফেট মানে কি? জিঙ্ক সালফেট, যে অংশ বড় ওই যে লিখেছি। তাহলে এখানে যে থাকবে তার সঙ্গে তুমি এসোফোর যোগ্য দেবে চোক্কার মধ্যে। অ্যানোডে যে থাকবে তার সঙ্গে এসোফোর চোক্কার মধ্যে যোগ্য দেবে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ পদার্থ। হয়ে গেল। তাহলে এই তিনটে টিপস তোমরা একটু টুকে নাও খাতায়, তারপর ঝাঁঝাট করে হয়ে যাবে সমস্ত কিছু। দেখো, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তার ক্যাথোড, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড। যে লোহার উপর দিচ্ছি তাহলে লোহাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবো। ক্যাথোড হিসেবে ব্যবহার করবো মানে কি? ব্যাটারি নেগেটিভ। ব্যাস হয়ে গেল। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড। কোন ধাতুর প্রলেপ দেবে? না জিঙ্কের চাইছো, জিঙ্কের প্রলেপ দিতে চাইছো, তাহলে জিঙ্কে কি? অ্যানোড। অ্যানোড মানে কি? ব্যাটারি নেগেটিভ পজিটিভে সংযোগ করো। অ্যানোড মানে কি? ব্যাটারির পজিটিভে সংযোগ করো। যে ধাতুর প্রলেপ দিতে চাইছো তাকে পজিটিভ। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করবে? তড়িৎ বিশ্লেষণ হিসেবে বলছি অ্যানোডে যে থাকবে তার সঙ্গে তার ক্লোরাইড অথবা সালফেট লবণ। অ্যাকচুয়ালি কি বেশিরভাগ সালফেটগুলোই হয়ে যায়, ওই জন্যই এখানে অ্যানোডে যে থাকবে তার সঙ্গে এসব যোগ করে দাও। দুটো ব্যতিক্রম আছে, একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে রূপো। এইটা একটু ভালো করে দেখো যে সোনা আর রূপোর ক্ষেত্রে কি হয়। এবার দেখো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে মনে করো যে একটা লোহার পাত, একটা হচ্ছে জিঙ্কের পাত। লোহার পাতটার উপর আমি জিঙ্কের প্রলেপ দিতে চাইছি। কোনটা ক্যাথোড, কোনটা অ্যানোড, কোনটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে, সেটা হচ্ছে মেন কোশ্চেন। তাহলে দেখো, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেবো। ফার্স্ট লোহার উপর জিঙ্কের প্রলেপ দেবো, তার যার উপরে দেবো তাকে কি হিসাবে ব্যবহার করবো? ক্যাথোড। তাহলে কি বলছে? যার উপর দেবো তাকে ক্যাথোড। তাহলে কার উপর দেবে? লোহার উপর। তাহলে লোহাকে অবশ্যই ক্যাথোডে ব্যবহার করো, লোহাকে ক্যাথোড। কার প্রলেপ দিতে চাইছো? না আমি জিঙ্কের প্রলেপ দিতে চাইছি। যাকে যার উপর প্রলেপ দিবে মানে যার প্রলেপ দিবে তাকে অ্যানোডে। ভালো করে বুঝে নাও। তাহলে যার প্রলেপ দিবে সে অ্যানোডে, যার উপরে প্রলেপ দিবে সে হচ্ছে ক্যাথোডে। বিষয়টা ক্লিয়ার? তার যার উপর প্রলেপ দিবে লোহার উপর জিঙ্কের, তার লোহাকে ক্যাথোড। কার প্রলেপ দিচ্ছ? জিঙ্কের, তার জিঙ্কে কি হিসেবে ব্যবহার করবে? জিঙ্কে অ্যানোড। বিষয়টা ক্লিয়ার আছে? আর অ্যানোডে যে থাকবে তার সঙ্গে এসোফোর যোগ করে দাও, তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। তাহলে অ্যানোডে কি আছে? জেডেন। তাহলে জেডেন এসোফোর। বিষয়টা ক্লিয়ার? তাহলে জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। বিষয়টা ক্লিয়ার? এরপর মনে করো লোহার উপর সোনা, আর পরে আসছি, সোনার ইয়েটা একটু আসছে পরে। রূপর প্রলেপ দেবো, এই রূপর প্রলেপটা পরে আসছি। মনে করো যে তামার উপর জিঙ্কের প্রলেপ দিতে চাইছো। তামার উপর জিঙ্কের প্রলেপ, কার উপর? তামার উপর জিঙ্কের। তাহলে যার উপরে তাকে ক্যাথোড, আর যার প্রলেপ দিবে তাকে অ্যানোড। ব্যাস। তাহলে তামার উপর জিঙ্কের, তামা কার উপর দিচ্ছ? তামার উপর। তামাকে কোথায় রাখবো? তামাকে ক্যাথোডে। কার প্রলেপ দিচ্ছ? জিঙ্কে, জিঙ্কে কাকে রাখবে? অ্যানোডে। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করবে? তড়িৎ বিশ্লেষণ হিসেবে বলছে যে অ্যানোডে আছে তার সঙ্গে এসো4 যোগ করে দাও চোখ বুঝে, তাহলে কি হবে? Zn_SO4। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। হয়ে গেল, কমপ্লিট। মনে করো তুমি লোহার উপর জিঙ্কের প্রলেপ দিচ্ছ, তাহলে লোহার উপর জিঙ্ক। এরপর মনে করো যে একটা সিম্পল বলছি, লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাইছো। কার উপর? লোহার উপর ক্রোমিয়াম। তাহলে মনে করো যে লোহার উপর তুমি ক্রোমিয়ামের, কার প্রলেপ? লোহার উপর ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে সিআর। তাহলে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিচ্ছ, তাহলে যার উপর দিবে তাকে কোথায় রাখবে? সোজা ক্যাথোড। তাহলে যার উপর দিবে কাকে? কার উপর দিচ্ছ? লোহার উপর, তাহলে লোহাকে ক্যাথোড রেখে দাও। হয়ে গেল। ক্যাথোড মানে কি? ব্যাটারি নেগেটিভ। তাহলে লোহাকে ব্যাটারি নেগেটিভের সঙ্গে যোগ করবো। ব্যাস। আচ্ছা, অ্যানোড হিসেবে কার ব্যবহার করবো? বলছে যার প্রলেপ দিচ্ছ সে অ্যানোড। তাহলে কার প্রলেপ দিচ্ছি? ক্রোমিয়ামের। তাহলে ক্রোমিয়াম হচ্ছে অ্যানোডে যে থাকবে তার সঙ্গে এসো4 যোগ করে দাও, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। তাহলে ক্রোমিক সালফেট, CrSO4 হয়ে গেল, ক্রোমিক সালফেট। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাকচুয়ালি যার উপর প্রলেপ দেবো কিছুই নাই, আমার কিছু নাই, এই ছোট টিপস একটু জানলেই হবে। বিষয়টা হচ্ছে যে মনে করো লোহার উপর জিঙ্কের প্রলেপ দেবে, তাহলে যার উপর দেবো, লোহার উপর দেবো, এর উপর দেবো, কার প্রলেপ? জিঙ্কের প্রলেপ। যার উপর দেবো তাকে কোথায় রাখবো? ক্যাথোডে। একে ক্যাথোডে রাখবো। কার প্রলেপ দেবো? এর প্রলেপ দেবো, তাহলে একে কোথায় রাখবো? অ্যানোডে। হয়ে গেল, ব্যাস। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করবে? বলছে অ্যানোডে যে থাকবে তার সঙ্গে SO4 যোগ করে দাও চোখ বুঝে। অ্যানোডে যে থাকবে তার সঙ্গে SO4 যোগ করে দাও, সঙ্গে সঙ্গে সেটা তড়িৎ বিশ্লেষণ পদার্থ হয়ে যাবে।
এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, একই রকম। এখানে কি ব্যবহার করছে, জেডের সঙ্গে এসব যোগ করে দাও, জেডের সঙ্গে জিঙ্ক সালফেট। এখানে গেছে ক্রোমিয়াম, কার প্রলেপ হচ্ছে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ, তার যার উপর দেবো সে গেছে কোথায়, ক্যাথোড। আর অ্যানোডে কার প্রলেপ দিচ্ছি, ক্রোমিয়ামের। তাহলে অ্যানোডে যে থাকবে তার সঙ্গে কি করবো, এসব যোগ করে দেবো, তড়িৎ বিশ্লেষণ পেয়ে যাবো। তাহলে ক্রোমিক সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ হয়ে গেল। এইগুলি হচ্ছে আমাদের সিম্পল টিপস। এরপর কতগুলো ব্যতিক্রমী আছে দুটো জিনিসের ক্ষেত্রে। মনে করো একটা জিনিস দেখো, তামার উপর তুমি কার প্রলেপ দিতে চাইছো, রূপার। এরপর আসো যে তামার উপর তুমি রূপার প্রলেপ দিচ্ছ, কার উপর, তামার উপর রূপার, তামা, এর উপর রূপো, রূপো হচ্ছে আর্জেন্টিনা। তাহলে রূপার প্রলেপ দিচ্ছ মানে এজি হচ্ছে রূপার সংকেত। ঠিক আছে, আমি একটা জিনিস বলে দিয়েছি একটু আগে, বলছি যার উপর প্রলেপ দিবে, যার উপরে দিবে সে কে, কি দিচ্ছ, যে তামার উপরে রূপোর, কার উপর দিবে, তামার উপর। যার উপর দিবে তাকে ক্যাথোড। ক্যাথোড মানে কি, ক্যাথোড মানে ব্যাটারির নেগেটিভ। বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ যার উপর দিবে তাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে যোগ করো। তাহলে তামার উপর দেবো, তামাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে যোগ করলাম, মানে এটা কি হয়ে গেল, না এটা ক্যাথোড তড়িৎদ্বার হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার। যার প্রলেপ দিবে, কার দিবে, না রূপার প্রলেপ দেবো, তাহলে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো। দেখো তাহলে এখানে কি ব্যবহার করবো, না এখানে ক্যাথোড হিসাবে কে থাকবে, না তামার উপর দেবো, যার উপর দেবো সেই হচ্ছে ক্যাথোড। যার প্রলেপ দেবো, কার দেবো, রূপো, এজি, অ্যানোড। এরপর এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যে অ্যানোডে যে থাকবে তার সঙ্গে এসও যোগ করে দাও, তাহলেই তড়িৎ বিশ্লেষক পদার্থটা হয়ে গেল। মানে দবনে যে পদার্থটা থাকে সেই তড়িৎ বিশ্লেষক পদার্থ। ঠিক আছে, এখানে তো রূপা আর সোনার ক্ষেত্রে একটু আলাদা। রূপার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করবে, রূপার ক্ষেত্রে যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এখানে একটু মনে রাখো, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, কে এজি সিএন তার হোল টুয়াইস। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড এটি কিন্তু রূপার ক্ষেত্রে, অর্থাৎ কোনো ধাতুর উপর যদি রূপোর প্রলেপ দিতে চাও, যে কোনো ধাতুর উপর, এই ধাতুর উপর এই প্রলেপ দিচ্ছি, তাহলে এই ধাতুটা ক্যাথোড। ক্যাথোড মানে কি, ব্যাটারি নেগেটিভের সঙ্গে যোগ করবো। যার প্রলেপ দিতে চাইছো সেটাকে ব্যাটারি পজিটিভের সঙ্গে যোগ করো, মানে এটা অ্যানোড হয়ে গেল। ব্যাস। এরপর যদি রূপোর প্রলেপ দিতে চাও, কোনো ধাতুর উপর রূপোর প্রলেপ, তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করবে, না সেটা ব্যবহার করবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। দেখো পটাশিয়াম ওই জন্য কি হয়েছে, আর্জেন্টো, রূপার জন্য হয়েছে, সায়ানাইড সিএন গ্রুপ আছে। তাহলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড এটা রূপোর যদি ব্যবহার করবো, কোনো ধাতুর উপর রূপোর যদি প্রলেপ দিতে চাও তাহলে তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। ঠিক আছে, ওকে। এরপর একটা জিনিস দেখো, মনে করো যেখানে এই তামার উপর, মনে করো রূপার উপর সিলভার, রূপা, এরপর কার দিতে চাইছো, অ্যারাম, সোনার প্রলেপ দিতে চাইছো। তাহলে কি চাইছো, রূপোর উপর সোনার প্রলেপ। তাহলে এটা মনে করো রূপোর তৈরি, এটা মনে করো রূপোর তৈরি, এর উপর সোনার প্রলেপ দিতে চাইছো। তাহলে রূপোর জিনিসটার উপর সোনার প্রলেপ, যার উপর দিবে প্রলেপটা তাকে কি হিসেবে ব্যবহার করবে, ক্যাথোড। ক্যাথোড মানে কি, ব্যাটারি নেগেটিভে সংযোগ করে দাও। যার প্রলেপ দিবে, কার, না সোনার, তাহলে সোনাটাকে কি হিসেবে ব্যবহার করবো, অ্যানোড হিসাবে ব্যবহার করবো। তাহলে প্রথমেই রাখো, যার উপরে দিবে তাকে ক্যাথোড। তাহলে এজি, এজিটা কোথায়, না ক্যাথোডে থাকবে, কারণ এজির উপর প্রলেপ দেবো। তাহলে রূপোর উপর প্রলেপ দেবো, কি দেবো, কিসের প্রলেপ, সোনা, তাহলে সোনাটাকে কোথায় রাখবো, অ্যানোডে হয়ে গেল। তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করব, রূপো হলে ব্যবহার করছিলাম পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, সোনার ক্ষেত্রে কি ব্যবহার করব, পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে রূপার ক্ষেত্রে কি ব্যবহার করব, না পটাশিয়াম অরোসায়ানাইড। দেখো এই ইউ সিএন তার হোল টু, ভালো করে বুঝে নাও। তাহলে কি ব্যবহার করছি, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড আর পটাশিয়াম অরোসায়ানাইড। এই বিষয়টা একটু দুটি মনে রাখতে হবে। বাকি সবারই ক্ষেত্রে কিন্তু অ্যানোডে যে থাকবে তার সঙ্গে এসোফোর যোগ করে দিবে, সঙ্গে সঙ্গে তড়িৎ বিশ্লেষকটা তৈরি হয়ে যাবে, আর কিছু নাই। তাহলে মনে করো লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ, সেক্ষেত্রে কি ব্যবহার করবো, না লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ। তাহলে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ, লোহাকে ব্যবহার করবে ক্যাথোড, আর আমাদের ক্রোমিয়ামের প্রলেপ দিতে গেলে ক্রোমিয়ামকে ব্যবহার করবে অ্যানোডে। ঠিক আছে, আর যেটা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষক হিসেবে, ক্রোমিয়াম অ্যানোডে কে আছে, না ক্রোমিয়াম আছে, তার সঙ্গে এসব যোগ্যতা, ক্রোমিক সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। লোহার উপর মনে করো এসএন বা টিনের তুমি দিতে চাইছো, লোহার উপর কাজ দিতে চাইছো টিনের, মনে করো এটা হচ্ছে লোহা, এর উপর তুমি টিনের প্রলেপ, এর উপর টিন, এসএন, টিনের সংখ্যা হচ্ছে এসএন, তাহলে লোহার উপর টিন, তাহলে লোহাকে কি ব্যবহার করবো, এফি, এসএন
এখানে ব্যবহার করবো তড়িৎ বিশ্লেষণ SnSO4, ব্যাস ফাইনাল তড়িৎ বিশ্লেষণ হিসেবে SnSO4। ঠিক আছে, আচ্ছা মনে করো যে রূপোর উপর সোনার প্রলেপ দিবে, এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে রূপার উপর সোনার, তাহলে রূপার উপরে প্রলেপ দিচ্ছি, রূপার উপর মানে এটা রূপোর তৈরি এটা সোনার তৈরি, রূপোর উপর সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে যার উপর দেবো তাকে ক্যাথোড, মানে কি একে ব্যাটারির নেগেটিভে সংযোগ করব, যার প্রলেপ দিতে চাইছি তাকে ব্যাটারির অ্যানোড হিসেবে ব্যবহার করব, মানে ব্যাটারির পজিটিভে সংযোগ করব। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষণ হিসেবে বলছি যেটা অ্যানোডে থাকবে তার সালফেট অথবা ক্লোরাইড, রূপা আর সোনার ক্ষেত্রে একটু আলাদা। যদি তুমি সোনার প্রলেপ দিতে চাও তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড, আর যদি রূপার উপর মনে করো তামার উপর রূপোর প্রলেপ দিতে চাইছো, কার প্রলেপ, রূপার, তাহলে রূপার প্রলেপ দিতে চাইলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করবে, আর তোমরা ভালো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো সকলে।